চতুর্দিকে নানা রকমের গজবের খবর। বলছি আওয়ামী লীগ ছাত্রলীগ তারা রয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে আছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে। আমরা দেখলাম যে আজকে দিনভর মহাখালীতে আওয়ামী লীগের শোডাউন করতে চেষ্টা করা, ককটেল বিস্ফোরণ, সেখানে আওয়ামী মহিলা যুবলীগের সম্ভবত একজন নেত্রীকে হেনস্থা করা, মব করা, তারপরে পুলিশে দেয়া, এই ঘটনাগুলো যেমন দেখলাম। গণভবনের সামনে আরেকটা শোডাউন দেখলাম, যেখানে দুই থানার দুই ওসির এক ধরনের যুদ্ধ দেখলাম, যে না এটা আমার থানায় না, না এটা আমার থানায় না, এরকম ব্যাপারগুলো আমরা দেখলাম। এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে একটা খবর এসেছে। সেই খবরটা ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য একটা স্বস্তির খবর। ইউনূস আমলে, ইউনূসীয় যুগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পরিচয় আছে এরকম ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের নানাভাবে হেনস্থা করা, শাস্তি দেয়া, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেয়া, এই ব্যাপারগুলো আমরা একেবারে পাইকারি দরে দেখেছি। সেই প্রক্রিয়া থেকে এবার বেরিয়ে আসার চেষ্টা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেখানে অন্তত 37 জন ছাত্রলীগের নেতাকর্মী তারা সুখবর পাচ্ছেন তাদের জন্য, যে ব্যবস্থাটা ইউনূসীয় যুগে নেওয়া হয়েছিল সেই ব্যবস্থা থেকে তারা মুক্তি পাচ্ছেন। তাহলে কি তারা ছাত্র হিসেবে তার ক্যারিয়ার শেষ করতে পারবেন, ছাত্রত্বের ক্যারিয়ার, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন? এই প্রশ্নগুলো উঠছে। বিশেষ করে একটি গণমাধ্যম বাংলা ট্রিবিউন যেভাবে খবরটা তুলে এনেছে, তাতে করে মনে হচ্ছে যে এটা গত 2 বছরের মধ্যে ছাত্রলীগের জন্য সব থেকে ভালো একটা খবর। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে কি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকবেন। দর্শক, এই যে সংস্কৃতি চালু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, যে যারা ক্ষমতায় থাকবে না তাদের অনুসারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের হেনস্থা করা হবে, তাদের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হবে, নানা ধরনের মামলা মোকদ্দমায় জড়িয়ে ফেলা হবে, এই ব্যাপারগুলো, এই সংস্কৃতিগুলো বাংলাদেশের রাজনীতির জন্য কোনোভাবেই সুখকর নয়। ব্যাপারটা যে ইউনূসের আমলেই প্রথম শুরু হয়েছে তা নয়, আওয়ামী লীগের আমলেও এরকম খবর আমরা পেয়েছি, কিন্তু সেটা ম্যাসিভ আকার ধারণ করেনি, সেটা চোখে পড়ার মতো ঘটনা ঘটেনি। কিন্তু ইউনূসীয় যুগে, এটা তো একটা স্পেশাল যুগ পৃথিবীতে, এটা একটা স্পেশাল যুগ, সেই ইউনূসীয় যুগে পাইকারি দরে ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করা হয়েছে এবং ইউনূসের মব বাহিনী এই কাজগুলো করতে বাধ্য করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। এগুলো আমরা দেখেছি, ছাত্রত্ব বাতিল করে দেয়া, বিভিন্ন মেয়াদে এমনভাবে শাস্তি দেয়া যে তার আর লেখাপড়া করার কোনো স্কোপ থাকবে না। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে খবর এলো, বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে তারা স্বস্তির খবর পেলেন ছাত্রলীগের 37 নেতা কর্মী। 37 জন। কি স্বস্তির খবর? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা সহ ক্যাম্পাসে সংগঠিত নানা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাস্তি পাওয়া ছাত্রলীগের 37 নেতাকে স্বস্তির খবর দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, সিন্ডিকেট। অর্থাৎ সিন্ডিকেটের সিদ্ধান্ত হয়েছে। আগে বিভিন্ন মেয়াদে শাস্তি দিলেও সেটা এবার পুনর্বিবেচনা করা হচ্ছে। পুনর্বিবেচনায় কি করা হচ্ছে? যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে হয়তো 1 বছর আজীবন ছাত্রত্ব বাতিল করে দেওয়ার ঘটনাগুলো যাদের ক্ষেত্রে ঘটেছে তাদেরকে হয়তো 1 বছরের জন্য একটা টোকেন শাস্তি দেওয়া হয়েছে, কিংবা 2 বছরের জন্য একটা শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু তার ছাত্র জীবনটা নষ্ট করে দেওয়া হয়নি। কি বলছে? গত ভোর 5টার দিকে দীর্ঘ সিন্ডিকেট সভা শেষে নতুন প্রশাসনিক ভবনের একটি কক্ষে সাংবাদিক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। ছাত্র আন্দোলনের সময় 14 জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে, 15 জুলাই তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের সামনে এবং উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় গত বছরের 4 আগস্ট ছাত্রলীগের 189 জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সাজাপ্রাপ্তদের অনেকের আপিল আবেদনের প্রেক্ষিতে মোট 43 জন শিক্ষার্থীর শাস্তি পুনর্বিবেচনা করা হয়েছে। এর মধ্যে 37 জনের শাস্তি কমে গেছে। উপাচার্য জানান, আগে চিরতরে বহিষ্কার হওয়া 21 জনের মধ্যে 5 জনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে, পুরোপুরি সেটা তুলে নেওয়া হয়েছে। বাকিদের মধ্যে 8 জনের সাজা কমিয়ে 2 বছর এবং 5 জনের সাজা কমিয়ে 1 বছর করা হয়েছে।
1 বছর 2 বছর করা হয়েছে এবং কারো কারো একেবারে পুরো শাস্তি তুলে নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে 2 বছরের বহিষ্কারাদেশ পাওয়া 8 শিক্ষার্থীর মধ্যে 6 জনকে আবার সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে 2 বছরের বহিষ্কারাদেশ এখন মাত্র 2 জনের উপরে থাকলো। সনদ বাতিল হওয়া 12 জনের মধ্যে 5 জনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। 12 জনের সনদ বাতিল করে দেওয়া হয়েছিল, সেখানে 5 জনকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে 4 জনের সনদ বাতিলের মেয়াদ কমিয়ে 1 বছর করা হয়েছে এবং 3 জনের ক্ষেত্রে 2 বছরের মেয়াদ বহাল রাখা হয়েছে। মানে 1 বছর স্থগিতাদেশ থাকবে, 2 বছর স্থগিতাদেশ থাকবে, এরকমভাবে করা হয়েছে যেন ক্যারিয়ার পুরোটা ধ্বংস হয়ে না যায়। সাময়িক বহিষ্কারে থাকা 2 জনের মধ্যে 1 জনের শাস্তি বহাল রাখা হয়েছে, অপরজনকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া বাকি ব্যক্তিদের শাস্তি বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা একটা ভালো দিক যে তারা নিজেরা তদন্ত করেছে, তদন্ত করে যে তারা দেখেছে যে পাইকারি দরে যে ঘটনাগুলো আগের প্রশাসন করেছিল ইউনূসের ইন্ধনে, সেখান থেকে তারা বেরিয়ে এসেছে এবং বেরিয়ে এসে তদন্তে যাদের দোষ পায়নি তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, আর যাদের খুবই লঘু দোষ দেখা হয়েছে তাদেরকে 1 বছর 2 বছরের টোকেন শাস্তি দেয়া হয়েছে। এটা একটা পজিটিভ দিক এবং বর্তমান সরকারের জন্য একটা পজিটিভ ঘটনা, কারণ আমরা এই হিংসাত্মক রাজনীতির চাষাবাদটা ভবিষ্যতেও অব্যাহত থাকুক এটা কিন্তু আমরা চাই না। ইউনূসীয় যুগে যেটা হয়েছে তাতে ডক্টর ইউনূসের কোনো ক্ষতি কিন্তু হয়নি। ক্ষতি হয়নি কারণ ডক্টর ইউনূসের কোনো রাজনৈতিক দল নেই। ভবিষ্যতে অন্য কোনো দল এসে ডক্টর ইউনূসের মানে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের একই অবস্থায় পড়তে হবে সেরকম কোনো সম্ভাবনা নেই। সুতরাং ইউনূসীয় যুগটা ছিল একতরফার যুগ, ওয়ান টাইম গ্লাসের মতো। কিন্তু বিএনপির মানে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটা দল বিএনপি, তাদের বয়স প্রায় 45 বছর। এই দলটাকে কিন্তু ক্ষমতায় না থাকলেও রাজনীতি করতে হবে, আর ক্ষমতায় না থেকে রাজনীতি করার সময় তারা যদি আজকে ক্ষমতায় থেকে ইউনূসীয় যুগের মতো কর্মকাণ্ড করে তাহলে পরবর্তীতে তাদের উপরেও একই গজবটা নেমে আসতে পারে। সব থেকে ভালো কথা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে বিএনপিকে যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের ব্যথাটা বিএনপি যদি সত্যিকার অর্থে উপলব্ধি করে থাকে তাহলে ব্যাপারটা এরকম হওয়া উচিত যে আঘাত করার কষ্টটা আমি বুঝি বলেই আমি অন্যকে আঘাত করব না, কারণ আঘাত করলে কেমন ব্যথা লাগে সেটা আমি বুঝি। আর অন্য লোকে যে আঘাত করেছে তার বেলায় যদি আমি এটা ভাবি যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? এই তত্ত্বটা যদি বুকের মধ্যে লালন করতে পারি এবং রাজনীতিতে এই তত্ত্বটা যদি শুধু প্রতিষ্ঠিত করা যায় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের রাজনীতি একটা অনন্য পজিটিভ উচ্চতায় উঠতে পারবে। কারণ গতকালকে যে খারাপ কাজ করেছে সেই খারাপ কাজের জন্য আমি তাকে গালাগালি করছি তখন আমার উপলব্ধি থাকতে হবে যে ওই খারাপ কাজটা আমার আর করার কোনো অধিকার থাকে না, যেহেতু আমি তাকে খারাপ বলে গালাগালি করছি। আমিও যদি ওই খারাপ কাজ, ওই খারাপ ট্র্যাডিশন অব্যাহত রাখি তাহলে তার থেকে আমার অবস্থান আলাদা কিছু হলো না জনগণের কাছে। দর্শক, আপনার এই ব্যাপারে ভাষ্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সারা বাংলাদেশ জুড়ে এনসিবির টোকাইদেরকে বিগত 1 মাস ধরে গণধোলাই চলছে। শুধু বাংলাদেশে না, এনসিবির টোকাইগুলো বিদেশে ঘুরতে যাচ্ছে, সেখানেও কিন্তু গণধোলাই চলছে। যাদেরকে গণধোলাই দিতে পারছে না তাদেরকে ডিম নিক্ষেপ করে ভালোভাবে উত্তম মধ্যম দেওয়া হচ্ছে। আমরা গত 3-4 দিন ধরে হাসনাত আব্দুল্লাহর যুক্তরাজ্যে ভ্রমণের যে সকল ভিডিও দেখেছি এবং যুক্তরাজ্যের মধ্যে হাসনাত আব্দুল্লাহ যে পরিমাণ অপমানের শিকার হয়েছে সকল কিছুই কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন জায়গায় হেনস্থ হয়েছে এই হাসনাত আব্দুল্লাহ, বারে বারে যেখানেই পেয়েছে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং তাকে গণধোলাই দেওয়া হয়েছে সিস্টেমেটিক ভাবে, কিন্তু প্রশাসন এসে তাকে বিভিন্ন জায়গা থেকে রক্ষা করেছে। তারা পৃথিবীর কোনো জায়গায় নিরাপদ না সেটা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে যুক্তরাজ্যে হাসনাত এর সাথে যে সকল ঘটনা ঘটেছে সেগুলা দেখে। শুধু তাই নয়, সারা বাংলাদেশ জুড়ে এনসিপি নেতাদের খুব করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে। আমি এটা আপনাদেরকে বলেছিলাম যে 12ই ফেব্রুয়ারি মামুভাগা নির্বাচনের পর যদি বিএনপি ক্ষমতায় আসে 3-4 মাস যেতে না যেতে এই এনসিপি এবং টোকাই সমন্বয়কদের উপর
বিশাল বড় একটি গণধোলাইয়ের মিশন শুরু হয়ে যাবে। ভালোভাবে না মানল তাদেরকে দূরের উপর রাখা হবে এবং তাদেরকে ভয়ভীতি দেখিয়ে একেবারে কোণঠাসা করে ফেলা হবে। সেটা বিএনপির তরফ থেকেও করা হতে পারে, সেটা বাংলাদেশের সাধারণ জনগণও করতে পারে। তারা বাংলাদেশে হয়তোবা অস্ত্রের লাইসেন্স করিয়ে আশেপাশে 2টা বডিগার্ড রেখে অস্ত্র নিয়ে ঘুরছে, সেই কারণে সাধারণ জনগণ গণদোলায় দিতে গেলেও, ডিম নিক্ষেপ করতে গেলেও হয়তোবা পাচ্ছে না। কিন্তু ডারবি নাসিরকে যেখানেই পাচ্ছে সেখানেই মাইর হচ্ছে, সেখানেই ডিম নিক্ষেপ হচ্ছে। যেখানেই জনগণ সুযোগ পাচ্ছে সেখানেই এই সকল এনসিপি নেতাদেরকে কেলানি দেওয়া হচ্ছে। এখন অনেকেই বলতে পারেন এরা তো এনসিপি নেতা না, এরা তো শিবিরের সক্রিয় কর্মী, নামে তারা এনসিপি নেতা। এটা সত্য। এই সকল টোকাই সমন্বয়কদেরকে মারা মানি শিবিরের কর্মীদেরকে মারা। কথা বুঝতে পেরেছেন? এটাই হওয়ার কথা ছিল, এটাই তাদের ভাগ্যে ছিল, কিন্তু সামনে আরো করুণ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। এখনো বাংলাদেশে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে খুব অ্যাক্টিভলি ফিরতে পারে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ যদি অ্যাক্টিভলি রাজনীতিতে ফিরতে পারে, সাধারণ জনগণের গণধোলাই, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের গণধোলাই, সাথে বিএনপি নেতাকর্মীদের গণধোলাই একসাথে চলবে। এনসিপি বলতে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা 100% আপনারা লিখে রাখেন। আওয়ামী লীগ শুধু বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারলেই হবে, এনসিপি নামক বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, এনসিপির নেতা কর্মীরা যদি মাটির 100 হাত গভীরও পালিয়ে থাকে, সেখান থেকে তুলে এনে এনে মেরে মেরে টাঙ্গিয়ে রাখা হবে শাহবাগ চত্বরে। তারা সে কারণে আওয়ামী লীগ যখন রাজপথে নামে, আওয়ামী লীগের যখন বিক্ষোভ মিছিলের কথা শুনে তারা ভয় পেয়ে যায়। রাতে তারা ভয়ে ঘুমাতে পারে না। তারা চিন্তা করে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে আমাদের কি হবে, আমাদের 14 গোষ্ঠীর কি হবে। ভাই, তোদের তো অবস্থা খারাপ হবে, তোদের 14 গোষ্ঠীর অবস্থা খারাপ করে ফেলা হবে। এবং ডক্টর ইউনূস যে সকল কার্যকলাপ করেছে, যেভাবে মব কালচার শিখিয়ে দিয়ে গিয়েছে, যেভাবে ধানমন্ডি 32 ভেঙেছে, তার থেকেও 10 গুণ ভাবে ডক্টর ইউনূসের যে সকল গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান আছে সকল কিছু দখল করে নেওয়া হবে। সেখানে আওয়ামী লীগের পার্টি অফিস হবে। আওয়ামী লীগ এত বোকা না, ডক্টর ইউনূসের ওই সকল প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার করে দিবে। ওগুলো আওয়ামী লীগ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেগুলো আওয়ামী লীগের কাজে ব্যবহার করবে। এটাই আগামীতে ঘটবে। যতই জামাত শিবির প্রক্সি সংগঠন বানাক এনসিপি, যতই আপ বাংলাদেশ, ডাউন বাংলাদেশ, ইনকালাব মঞ্চ, ধনকালাব মঞ্চ বানায়, কোনো লাভ হবে না। এগুলো যে জামাত শিবিরের সংগঠন সকলেই বুঝে গিয়েছে এবং বাংলাদেশের জনগণ যেখানেই পাচ্ছে এদেরকে মায়ের উপর রেখেছে। যতই হাদিকে জাতির পিতা বানানো হোক, হাদিকে কেউ টোকাই ছাড়া অন্য কিছু হিসেবে মানেই না। কারণ যে হাদি সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলবে এই ধরনের স্লোগানের প্রবক্তা হতে পারে, এই ধরনের বিশ্রী ভাষা বক্তব্য দিতে পারে, তাকে আমরা কখনো টোকাইয়ের বাইরে অন্য কিছু চিন্তা করতেই পারি না। একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, শয়তানও কিন্তু অনেক জ্ঞানী ও মেধাবী ছিল, কিন্তু শয়তানের কি পরিণতি হয়েছে আমরা সকলে অবগত আছি। হাদি যতই মেধাবী হোক, হাদি কিন্তু শয়তানের থেকে কম না। তার মুখের ভাষা দেখে আমরা বুঝতে পারতাম সে কত বড় শয়তান। জামাত শিবিরের মধ্যে তারা ইসলামিক লেবাজের, তারা সকলে মুনাফিকি কার্যকলাপ করে, তারা গুপ্ত রাজনীতি করে, তারা তাদের পরিচয় লুকিয়ে রাখতে পছন্দ করে। সো এই ধরনের শয়তানদেরকে আমরা কখনো জাতির বিরুদ্ধে দূরে থাক, বাংলাদেশের কোন সাধারণ নাগরিকের আইডল হিসেবে মানতে নারাজ। কেন এই হাদিকে নিয়ে এত মাতামাতি, কেন এই হাদিকে বাংলাদেশের বই পাঠ্যে যুক্ত করা হবে, আমার সেটা বোধগম্য না। এবং কাজী নজরুল ইসলামের পাশে কেন হাদিকে দাফন করা হবে, এগুলো সকল কিছু হাস্যকর বিষয়। পরিস্থিতি চেঞ্জ হলে হাদির কবর ওখান থেকে স্থানান্তর হয়ে যাবে, পাঠ্য বই থেকে হাদির নাম সরে যাবে। সো লাভ কি? যেটাই স্থায়িত্ব হিসেবে থাকবে না, যেটার স্থায়িত্ব একেবারেই কম, সেটা করে কোনো লাভ আছে? হাদিকে ইতিহাসের মানুষ কখনোই মনে রাখবে না, যদি মনে রাখেও তবুও টোকা হিসেবে মনে রাখবে। এটাই হচ্ছে বাস্তবতা। আর ইতিহাসে এনসিপি নামক কোনো রাজনৈতিক দলও থাকবে না বাংলাদেশের বুকে, এটাইও সত্য এবং এটাও আমাদের মেনে নিতে হবে। তাই আমি সবসময় একটা কথা বলি, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। তারা 5 আগস্টের পরবর্তী সময় মনে করেছে তাদের সকল বাল একেবারে পেকে গিয়েছে, তারা বাংলাদেশে বিপ্লব ঘটিয়ে ফেলেছে, তারা বাংলাদেশে বিশাল বড় অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছে, তাদের নেতৃত্বে হয়েছে, তারা এখন বাংলাদেশ শাসন করবে, তারা এখন বিপ্লবী সরকার গঠন করবে, তারা এমপি হবে, মন্ত্রী হবে, উপদেষ্টা হবে, তারা সারা বাংলাদেশে যা বলবে তাই হবে। ভাই, এত সোজা না রাজনীতি। তোমরা যে পরিমাণ লুটপাট করেছো, যে পরিমাণ গুম হত্যা মব করেছো, সকল কিছুর প্রমাণ
বাংলাদেশের জনগণের কাছে আছে। বাংলাদেশের জনগণ সকল কিছু এখন অবগত আছে। যতই চাপাবাজি করো, যতই সৎ তোমরা দেখানোর চেষ্টা করো, কোনো লাভ নাই। তোমাদের যে দুঃখ চিরকাল আছে, আগামীতে যতদিন বেঁচে থাকবা সেটা কিন্তু মোটামুটি ফিক্সড হয়ে গিয়েছে। হয়তোবা আরো কিছু সময় শান্তিতে থাকতে পারো, কিন্তু কিছু বছর পর বিদেশে তোমরা শান্তিতে থাকবা না, দূরে দূরে মারা হবে। বাংলাদেশে তোমরা শান্তিতে থাকবা না, দূরে দূরে মারা হবে। অলরেডি ছোটখাটো টোকাই সমন্বয়কদেরকে বিভিন্ন জায়গায় দূরে দূরে মারা হচ্ছে। সাধারণ জনগণ একত্রিত হয়ে মারছে, বিএনপি একত্রিত হয়ে মারছে, মাঝখান দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা সুযোগ পেলে তারাও কিন্তু দূরে দূরে মারছে। সেটার প্রমাণ কিন্তু আস্তে আস্তে যুক্তরাজ্যে এবং আপনার বিভিন্ন আরব কান্ট্রিতে সকল জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে। যেখানে সমন্বয় পাওয়া হচ্ছে সেখানে কেলানি দেওয়া হচ্ছে, যেখানে সমন্বয় পাওয়া যাওয়া হচ্ছে সেখানে দ্বীপ নিক্ষেপ করা হচ্ছে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয় পরিচয় দিলেই সাধারণ জনগণ কুত্তার মতো পিড়াচ্ছে তাদেরকে। তার মানে বুঝতে পারতেছেন, সমন্বয়ক কথাটাই এখন গালিতে পরিণত হয়েছে। জুলাই 14 কথাটাই এখন গালিতে পরিণত হয়েছে। জুলাই 14 এবং সমন্বয়ক বললে পুলিশ এবং সাধারণ জনগণ এবং বিএনপি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মী বলেন, তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন যদি এই পরিস্থিতি হয়, বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসলে কি পরিস্থিতি হবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে তাহলে কি পরিস্থিতি হবে। তাই আমি সবসময় আরেকটি কথা বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোমরা যে সকল কার্যকলাপ 5 আগস্টের পরে করছো, তোমরা ভাবিয়া করো নাই। এখন কিন্তু ভেবে আর লাভ নাই, যা করার করে ফেলেছো। সকল কিছু আবার ব্যাক পেতে প্রস্তুত থাকো। সকল কিছু তোমাদের সাথে হবে আবার। যা করেছো আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে এবং সাধারণ জনগণের সাথে, জনগণ ঠিকই সময় মতো সকল কিছু ফিরিয়ে দিবে। অলরেডি সেটা শুরু হয়ে গিয়েছে, সামনে আরো বিশাল আকারে বাংলাদেশে ঘটবে। তোমাদের এখনো পালানোর সুযোগ আছে, তোমরা পালিয়ে যেতে পারো, কিন্তু পালিয়ে গিয়েও বিদেশে তোমরা রক্ষা পাবা না, সেখানেও মায়ের উপর থাকবা। তার মানে তোমাদের নসিব খারাপ। এটাই হচ্ছে বাস্তবতা। তোমরা এখন মেনেই জীবনযাপন করতে হবে, আর কোনো উপায় নেই। কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তোমরা যে পরিমাণ অহংকারী হয়ে গিয়েছিলা 5 আগস্টের পরে, এখন আর আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে না। তোমাদের পাপের শাস্তি এই পৃথিবীতে পেতে হবে। ধন্যবাদ সকলকে।